সাদিক কায়েমকে তো আমি অগাস্টের 5 তারিখ পর্যন্ত চিনি নাই। আমি হাসনাত, আপনি দেখবেন প্রত্যেকটা মিছিলের সামনের সারিতে মাঝখানে আমরা ওই মাঠের ওই মুভমেন্টের জায়গাটাতে ছিলাম। আবার ধরেন নাহিদ একটা সমন্বয়ের জায়গাটা কাজ করতো, আবার ধরেন আসিফ একটা কমিউনিকেশন জায়গায় কাজ করতো। জুলাইকে রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি পদক্ষেপ কি হতে পারে? আমি তো একটা মনে করি যে জুলাই স্মৃতি জাদুঘরকে পরিপূর্ণ রূপ দেয়া, সেখানে যা যা ছিল, যেমন এখানে একটা ছিল একদম গেটের সামনে এই দেয়ালে ফেলানির লাশ যেভাবে ঝুলেছিল কুড়িগ্রামের সীমান্তে, সেইভাবে ফেলানির লাশের প্রতিকৃতি করা হয়েছিল, যেটা দেয়ালে ঝুলে আছে তার কাটার উপরে। ওইটাকে আমরা শুনলাম যে সরিয়ে ফেলা হচ্ছে। তাহলে এই বিকৃত করা, এটা কিন্তু খুবই সন্দেহজনক এবং আশঙ্কাজনক। আমরা মনে করি এই ধরনের প্রতিষ্ঠান তৈরি করতে হবে, ডকুমেন্টেশন, যেখানে আমরা এখন থেকে আমাদের পরবর্তী প্রজন্ম গিয়ে দেখবে যে আসলে কিভাবে কি কি হয়েছিল, এই ইতিহাসটা দেখতে পাবে। এই প্রতিষ্ঠান তৈরি করতে হবে। আমরা একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট মনে করি জাতিসংঘের তারা যে তদন্ত রিপোর্টটা করেছিল, এটা অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল, তাদেরও ইচ্ছা ছিল। খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টেশন। আপনি দেখবেন 850 শহীদের তালিকা দেয়া আছে সরকারি গ্যাজেটে, কিন্তু জাতিসংঘের রিপোর্ট বলছে এটা 1400, এবং বিবিসি একটা তদন্ত করেছিল আরো আন্তর্জাতিক কিছু সংস্থাকে নিয়ে, সেখানেও প্রায় 1400 আসছে। তাহলে বাকি তালিকাটা পরিপূর্ণ হচ্ছে না কেন? পরে আমরা দেখলাম রায়ের বাজারে যে গণকবর, সেখানে 114টা লাশ পাওয়া গিয়েছে, এখন পর্যন্ত মাত্র 8টা শনাক্ত হয়েছে। তার মানে বাকি 106টা এখনো শনাক্ত হয়নি, তালিকাতে নামও ওঠেনি। এরকম অনেক গণকবর আছে। ওই আপনি জুরাইনে যান, সেখানে গণকবর আছে, সাভারে যান, সেখানে গণকবর আছে। তাহলে ওই জাতিসংঘের ডকুমেন্টেশনটা আমাদের একটা আন্তর্জাতিক দলিল, এটাকে আমি অনেক ইম্পর্টেন্ট মনে করি। এবং আরেকটা হচ্ছে যেটা সংস্কৃতি মন্ত্রণালয় থেকেই করা হয়েছে, আপনি দেখবেন অনেকগুলো তারা দেশের এই 16-17 বছরের স্বৈরাচারী আমল নিয়ে অনেকগুলো ডকুমেন্টারি করেছে। ধরেন পিলখানা হত্যাকাণ্ড নিয়ে, শাপলার গণহত্যা নিয়ে, মোদি বিরোধী আন্দোলন নিয়ে। এই জন্য এই ডকুমেন্টেশনগুলো, কিন্তু নির্বাচনে ধরেন ভোট চুরি নিয়ে এবং গুম নিয়ে, এইরকম বেশ কিছু ডকুমেন্টেশন আছে। আমি এই জন্য আরেকবার মোস্তফা সরোয়ার ফারুকীকে ধন্যবাদ দিতে চাই যে এই যে কাজগুলো করেছেন এগুলো ঐতিহাসিক। হয়তো মানুষটা নাই, হয়তো ইন্টারিম সরকার নাই, হয়তো এখনো বিএনপি সরকার সামনে হয়তো চেঞ্জ হতে পারে, কিন্তু এই ডকুমেন্টগুলো থেকে যাবে। মাহফুজ আলমকে নিয়ে সম্প্রতি আপনি বলেছেন যে আপনি আসলে মানে জুলাই জুড়ে আপনি মাহফুজ আলমকে চিনতেন না, এ ধরনের কথা বলার কারণে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। এবং এই যে আলোড়ন সৃষ্টি হলো, এটাতে আপনার প্রতিক্রিয়াটা আসলে কি, আপনি কি বোঝাতে চেয়েছিলেন? এটা ট্রু, মাহফুজ ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছে অগাস্টের 1 তারিখ, 3 তারিখ, 5 তারিখ, এই সময়টাতে। আসলে এটা ব্যাপারটা কিরকম, আন্দোলনটার শুরুর প্রেক্ষাপটটা একটু বুঝতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স লাইব্রেরির কয়েকজন যারা পড়ে এবং সেন্ট্রাল লাইব্রেরির কয়েকজন কিংবা ওখানে যারা অ্যাক্টিভিজম করে, স্পেশালি ছাত্র শক্তি, যেটার তখন আহ্বায়ক ছিল আক্তার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শক্তি, এবং সেন্ট্রাল সদস্য সচিব ছিল নাহিদ ইসলাম, বর্তমানে আমাদের পার্টির আহ্বায়ক। তো এখানে ছিল এরকম কয়েকজন সেন্ট্রাল লাইব্রেরি কেন্দ্রিক, আমরা সায়েন্স লাইব্রেরি থেকে কয়েকজন আসলাম। তো এসে আমরা 10-12 জনের একটা মানে গ্রুপ প্রথমে আলোচনায় বসি যে এই আমাদের একটা আন্দোলনে যেতে হবে, এবং এই আন্দোলনটার পরিকল্পনার জায়গাটা ওইখান থেকে শুরু হয়। আসলে এটা হচ্ছে 6 জুন সকালবেলার কথা। তো সেই জায়গা থেকে মাহফুজ ভাই হচ্ছে সরাসরি ছাত্রশক্তিতে কোনো পদে ছিল না, এবং ছাত্রশক্তির কমিটি নিয়ে ওনাদের একটু হয়তো মনোমালিন্য ছিল দেখে ওনাদের একটু কমিউনিকেশনটা তখন একটু কম ছিল। তো উনি সরাসরি আমাদের কমিটিতে ছিল না। সমন্বয়ক একটা কমিটি ছিল না আমাদের, যেখানে সমন্বয়ক তালিকা 1 নম্বরে ছিল নাহিদ ইসলামের নাম, 2 নম্বরে আমার নাম, 3-এ হাসনাত, 4-এ আসিফ, এভাবে ছিল আর কি। তো যেটা হলো, আমি পরবর্তীতে মানে অগাস্টের পরবর্তীতে যতটুকু জেনেছি, যখন আমাদের নাহিদের সাথে গল্প হয়, আমি ধর নাহিদ, আসিফ কিংবা হাসনাত, আবু বাকের মজুমদার, রিফাত রশিদ, আব্দুল হান্নান মাসুদ, কিংবা হচ্ছে আমাদের মাহিন সরকার সহ আব্দুল কাদের, আমরা আরো বেশ কয়েকজন একসাথে যখন কাজ করি, মাহফুজ ভাইটা তখন সরাসরি আমাদের সাথে ওই পরামর্শ মিটিংগুলোতে এগুলোতে ছিল না। কিন্তু নাহিদের সাথে বা আক্তার ভাই তো আমাদের সমন্বয় তালিকায় ছিল না, কিন্তু ওনাদের একটা কমিউনিকেশন ছিল নিজেদের মধ্যে, বিভিন্ন বিষয়ে পরামর্শ নিত, দিক নির্দেশনা দিত। কিন্তু আমি মাহফুজ ভাইয়ের প্রথম নাম শুনি কার মুখে জানেন? সেটা ডিজিএফআই এর মুখে।
ডিজিএফআই যখন আমাকে তুলে নিয়ে যায়, ডিজিএফআই জিজ্ঞাসা করেছিল যে তোমাদের এই আন্দোলনে আর কারা কারা আছে যাদের নাম সমন্বয়ক তালিকায় নাই। তখন আমি বলছি যে আমি তো যতটুকু জানি আমরা সমন্বয়ক তালিকায় যারা আমরাই আছি, এর বাইরে কেউ নাই। তখন বললো না, মাহফুজ আলম নামের একজন আছে, তাকে তুমি চিনো কেন? না আমি চিনি না। এরকম ছিল। ইভেন আমি তো এটা বলেছি, আমি তো মাহফুজ ভাইকে অগাস্টের ধরেন 1 থেকে 5 তারিখে চিনেছি, 1 তারিখ 3 তারিখ 5 তারিখ। সাদিক কায়েমকে তো আমি অগাস্টের 5 তারিখ পর্যন্তও চিনি নাই, কারণ প্রেক্ষাপটগুলো ভিন্ন ভিন্ন ছিল। এক একজন এক এক জায়গা থেকে কমিউনিকেশন ছিল, এক এক জায়গায় অবদান ছিল। আমি সাদিক কায়েমকে, ও তো আমার ব্যাচমেট বন্ধু, ওকে আমি চিনেছি প্রথম যেদিন ও পোস্ট দেয় যে ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি। ওই দিন আমি প্রথম ওকে চিনেছি। ইভেন 5ই অগস্টে আমরা চ্যানেল 24-এ আমরা একটা প্রেস ব্রিফিং করেছিলাম, ওইখানে হাসনাতের পাশে যে সাদিক কায়েম, এটা আমি ওই পোস্টের দিয়ে প্রথম লক্ষ্য করেছি, যখন এটা একদম খুবই ভাইরাল হয়ে গেল বিষয়টা। কিন্তু তাই বলে তো আমরা তাদের যার যতটুকু অবদান, এটাকে তো খাটো করে দেখার সুযোগ নেই। বরং পরবর্তীতে আমরা আলোচনায় শুনেছি যে 18 জুলাইয়ের পর থেকে প্রায় 31শে জুলাই পর্যন্ত তারা বিভিন্ন গুরুত্বপূর্ণভাবে পরামর্শ দেয়া, সহযোগিতা করা, এবং পুরো টাইমটাতে তাদের সাথে একটা কমিউনিকেশন ছিল, এই কথাগুলো আমরা আস্তে আস্তে এসেছে। তো আসলে সমন্বয়কদের মধ্যে এক একজনের এক এক রকম দায়িত্ব ছিল। আমি হাসনাত, আপনি দেখবেন প্রত্যেকটা মিছিলের সামনের সারিতে মাঝখানে, আমরা ওই মাঠের ওই মুভমেন্টের জায়গাটাতে ছিলাম। আবার ধর নাহিদ একটা সমন্বয়ের জায়গাটা কাজ করতো, আবার ধরেন আসিফ একটা কমিউনিকেশন জায়গায় কাজ করতো, পলিটিক্যাল কমিউনিকেশন, আবার ধরেন বাকের স্টুডেন্টদের কমিউনিকেশন জায়গায় কাজ করতো। সো এক একজন এক এক দায়িত্বে ছিলাম। ফোকাস ছিল আন্দোলনে, ব্যক্তিকেন্দ্রিক পরিচিত হওয়া, এইগুলো তো তখন ফোকাসের জায়গা ছিল না। এই কারণেই আসলে